আসসালামু আলাইকুম। বিসিএস ইনসাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। আহ, তো এইখান থেকে আগে মাঝে মধ্যে একটা দুইটা কোশ্চেন আসতো, হয়তো বা দুই তিনটা বিসিএস পর পর কোশ্চেন আসতো, বাট যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মার্ক 25 হয়ে গেছে, তখন থেকে দেখা যায় যে আহ 47-ও আমরা দেখছি দুইটা কোশ্চেন আসতে, 50-এও দেখছি আমরা একটা কোশ্চেন আসতে। সুতরাং এখন থেকে বোঝা যাচ্ছে যে এই টপিকটা থেকে রেগুলার একটা বা দুইটা করে কোশ্চেন হবে। সো আমরা যখন ক্লাসটা শুরু করি, তো দেখেন আমরা প্রথমে যে জিনিসটা জানবো যে সেটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা মেসোপটেমীয় শব্দের অর্থটাই হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল, এবং এটা হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতা। এবং এই সভ্যতার কয়েকটা স্টেজ আছে, হ্যাঁ, কয়েকটা পর্যায় আছে। তাহলে আমরা কি বলতেছি? মেসোপটেমীয় সভ্যতাটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এটার অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোয়াব। কি বলে? দোয়াব। এটা আপনারা ভূগোলে পড়বেন যে দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। তো এটা গড়ে উঠছে যে ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, ঠিক আছে, এদের মধ্যবর্তী অঞ্চলে। তাহলে মেসোপটেমীয় সভ্যতাটা গড়ে উঠছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে। এবং এই দুইটা নদী কি? টাইগ্রিস এবং ইউফ্রেটিস। টাইগ্রিসের বাংলা নাম হচ্ছে দজলা, এবং ইউফ্রেটিসের বাংলা নাম হচ্ছে ফোরাত। অর্থাৎ দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে এই মেসোপটেমীয় সভ্যতাটা গড়ে উঠছে। তাহলে এই যে বর্তমান যে ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এবং কুয়েত, এই যে কয়েকটা দেশ এই সভ্যতার অংশ ছিল। তাহলে প্রশ্ন হবে যে নিচের কোন দেশটি মেসোপটেমীয় সভ্যতার অংশ নয়? তাহলে কি? ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, এই কয়েকটা দেশ অংশ ছিল। তাহলে বাকি যে একটা থাকবে সেটাই অ্যান্সার হবে। এটা কি ছিল? এটা সেচ নির্ভর সভ্যতা ছিল। দেখবেন প্রাচীনকালের ম্যাক্সিমাম যে সভ্যতাগুলা, সবগুলাই দেখবেন নদী কেন্দ্রিক, এবং নগর সভ্যতা আছে খুব কম। ঠিক আছে? তো নদী কেন্দ্রিক সভ্যতা যেহেতু, এটা এটা যেহেতু দুই নদীর মধ্যবর্তী অঞ্চল, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে সেচ নির্ভর সভ্যতা হবে। তো মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত সভ্যতা বা পর্যায়গুলো হলো সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং ক্যালডীয় সভ্যতা। অর্থাৎ এদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এখন যদি আপনাকে প্রশ্ন আসে নিচের কোনটি বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা, এখন মনে করেন সুমেরীয় সভ্যতা অপশনে নাই, তাহলে এখন আছে, সরি, মেসোপটেমীয় সভ্যতা অপশনে নাই। অপশন আছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং ক্যালডীয় সভ্যতা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সুমেরীয় সভ্যতা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখি সুমেরীয় সভ্যতা। এটা কি? মেসোপটেমিয়ার সবচেয়ে পুরানো সভ্যতা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। বিশ্বের, যদি মেসোপটেমিয়া অপশন না থাকে, ঠিক আছে, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। ওকে, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, প্রথম নগর সভ্যতা তৈরি করে। এটা যে সুমেরীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান কিউনিফর্ম নামক লিখন পদ্ধতি চালু করে, এবং তারা চাকা আবিষ্কার করে এবং জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের অবদান কি? পাটিগণিত, জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা। ঠিক আছে? কিউনিফর্ম নামে, কিউনিফর্ম লিপিতে প্রথম মহাকাব্যের নাম গিলগামেশ, যেটা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। তাহলে পরীক্ষা যদি আসে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? গিলগামেশ। তাহলে আমাদের মানে সভ্যতা থেকে মূলত আমরা কি কি পড়বো? নাম্বার ওয়ান, অবস্থান। কোন দেশে অবস্থিত ছিল? অবস্থান। ঠিক আছে? যদি কোনো আবিষ্কারক থাকে, তাহলে আবিষ্কারক কে আবিষ্কার করছে এই সভ্যতাটা? ঠিক আছে, প্রাচীন সভ্যতাটা আধুনিক যুগে কে আবিষ্কার করছে? এবং তাদের অবদান, তারা কোন কোন ক্ষেত্রে অবদান রাখছে? অবদান। ওকে, তাহলে দেখেন তো, এটা সর্বপ্রথম নগর সভ্যতা। এবং এদের অবদানটা কি? ইউনিফর্ম নামক লিখন পদ্ধতি চালু করছে তারা। এরা কি করছে? চাকা আবিষ্কার করছে এবং জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পাটিগণিত, জলঘুড়ি এবং চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করছে। এবং কিউনিফর্ম লিপিতে প্রথম মহাকাব্যের নাম গিলগামেশ। এবং এটা পৃথিবীর কি? প্রাচীনতম গ্রন্থ। অর্থাৎ এই তিনটা জিনিস আপনাদের মাথায় রাখতেই হবে: অবস্থান কোথায়, আবিষ্কারককে, এবং এদের অবদানগুলো কি। এখন আসেন ব্যাবিলনীয় সভ্যতা। এদের প্রতিষ্ঠাতাকে এই যে এমোরাইট জাতির নেতা হাম্বুরাবি। এই হাম্বুরাবি একজন বিখ্যাত আইন প্রণেতা। তাহলে ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠাতা হাম্বুরাবি। তো হাম্বুরাবি কোড নামে তিনি কি করছে? আইন সংকলন করছে বা আইন প্রণয়ন করছে।
এটা হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন। তাহলে যদি প্রশ্ন আসে যে পৃথিবীর প্রথম লিখিত আইন কোন সভ্যতার নিদর্শন, তাহলে সেটা হবে কি? ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শন। যদি প্রশ্ন আসে পৃথিবীর প্রথম লিখিত আইন কে লিখছে, হাম্বুরাবি। হাম্বুরাবি কে ছিলেন? এমোরাইট জাতির নেতা। ঠিক আছে। তো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র, তাহলে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কি? ব্যাবিলনের উত্তর গাথুন শহরের ধ্বংসাবশেষে। তাহলে ব্যাবিলনের উত্তর গাথন শহরের ধ্বংসাবশেষে আমাদের পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়। তাহলে আমরা সুমেরীয় সভ্যতার অবদান কি দেখলাম? চন্দ্রপঞ্জিকা, পাটিগণিত, জলঘড়ি, কিউনিফর্ম নামক লিখন পদ্ধতি, তাই না? আর ব্যাবিলনীয় সভ্যতার অবদান কি দেখলাম আমরা? যে এদের যে প্রতিষ্ঠাতা ছিল হাম্বুরাবি, তিনি হচ্ছে বিখ্যাত একজন আইন প্রণেতা, এবং হাম্বুরাবি কোড নামে তিনি পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন। এবং ব্যাবিলনে হচ্ছে কি? পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়, যেটা হচ্ছে ব্যাবিলনের উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে এই মানচিত্রটা পাওয়া যায়। এখন আসেন অ্যাসিরীয় সভ্যতা। দেখেন, এই জিনিসটা আমি এভাবে মনে রাখতাম যে এটা কি বলছে, এদের অবদান হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে হচ্ছে অ্যাসিরীয়রা, এবং পৃথিবীতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে। দেখেন এই যে অ্যাসিরীয়, এই যে এখানে যে অ্যাসিরীয় আছে না, অ্যাসিরীয়, তাই না? এটা নামের সাথে অনেকটা অ্যাসিডের কানেকশন আছে না, মানে মানে শুনতে অ্যাসিডের মতো লাগে না, অ্যাসিরিও? তাহলে এই অ্যাসিড কি? এটা একটা সাইন্টিফিক জিনিস বা বৈজ্ঞানিক জিনিসপাতি। বৃত্ত কি? একটা সাইন্টিফিক ব্যাপার স্যাপার। আবার পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো কি বিজ্ঞানের জিনিসপাতি, তাই না? তো আমি এভাবে মনে রাখতাম যে অ্যাসিরিও নামের মধ্যে হচ্ছে একটা বিজ্ঞান বিজ্ঞান ভাব আছে, আর বৃত্ত যেহেতু একটা বৈজ্ঞানিক জিনিস, অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো কি বৈজ্ঞানিক জিনিসপাতি। সুতরাং এই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক মিলে আমি এইভাবে আর কি মাথায় রাখতাম আর কি, জাস্ট এটা আমার টেকনিক। তাহলে অ্যাসিরীয় সভ্যতার অবদান কি? তারা ওই সভ্যতার লোকজন বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করছে, এবং পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করছে। এবং তারপরে আসলে হচ্ছে ক্যালডীয় সভ্যতা। এদের এটাকে বলা হয় নতুন ব্যাবিলনীয় সভ্যতা বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা। এটাকে কি বলা হয়? নব্য ব্যাবিলনীয় ব্যাবিলনীয় লোনীয় নব্য ব্যাবিলনীয় সভ্যতা। ওকে। তো এটা বলার কারণ হচ্ছে এই সভ্যতাটা মূলত ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে উঠছে। এখন দেখেন নামের মধ্যে কি ক্যালডিও, একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার ভাইব আছে, তাই না? নামের মধ্যে একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার ভাইব আছে। তাহলে এরা কি দিনকে হচ্ছে 12 জোড়া ঘন্টায় এবং সপ্তাহকে 7 দিনে ভাগ করছে। তাহলে ক্যালডিওরা কি করছে? দিনকে হচ্ছে 12 জোড়া ঘন্টা মানে 24 ঘন্টায় এবং সপ্তাহকে 7 দিনে ভাগ করছে। ঠিক আছে। তাহলে ক্যালডিয় সভ্যতার অবদান কি? নামের মধ্যে ক্যালেন্ডার আছে, তাহলে এখানে একটা ক্যালেন্ডার ভাইব আছে। তাহলে এইখানে মনে রাখবেন যে দিন আর সপ্তাহ, দিন আর হচ্ছে সপ্তাহ, সপ্তাহ, দিন আর সপ্তাহ হচ্ছে কে? এটা হচ্ছে ক্যালডিওরা ভাগ করছে। ক্যালডিও, ক্যালডিও। আর যদি বলি মাস এবং বছর, মাস এবং বছর এদেরকে হচ্ছে, এদের নিয়ে কাজ করছে হচ্ছে মিশরীয় সভ্যতা। মাস, শহর, মাস আছে, বছর, শহর বলতেছি কেন, বছর, এদের নিয়ে কাজ করছে কারা? এদের নিয়ে কাজ করছে হচ্ছে মিশরীয় মানুষজন বা মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা। ওকে। তার মানে আমরা বলতেছি যে প্রশ্ন আসবে যে ক্যালডিয় সভ্যতা গড়ে উঠছে কোন শহরকে কেন্দ্র করে? অপশনে কিন্তু ক্যালডিও নামে একটা অপশন থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে উঠছে। তো এটা হচ্ছে এদের কাজ কি? দিনকে 12 ঘন্টা, 12 জোড়া ঘন্টা এবং সপ্তাহকে 7 দিনে ভাগ করছে। এই সভ্যতার স্থপতি হচ্ছে সম্রাট নেবুচাঁদ নেজার। সম্রাট নেবুচাঁদ নেজার এটাকে কি করছে? ঝুলন্ত উদ্যান নির্মাণ করেন। তাহলে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন সভ্যতার নিদর্শন? এটা হচ্ছে ক্যালডীয় সভ্যতার নিদর্শন। ওকে। তাহলে আমরা একটু রিক্যাপ করি, দেখেন তো। সুমেরীয় সভ্যতার যে অর্জন ছিল বা তাদের অবদান ছিল কি? যে প্রথম নগর সভ্যতা, এরা কিউনিফর্ম নামক লিখন পদ্ধতি চালু করেন, এরা চাকা আবিষ্কার করেন এবং জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, পাটিগণিত, জলঘড়ি এবং চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করেন, এবং কিউনিফর্ম লিপিতে প্রথম মহাকাব্যের নাম কি? গিলগামেশ। ওকে। এবং ব্যাবিলনীয় সভ্যতার অবদানটা কি? অবদানটা হচ্ছে হাম্মুরাবি কোড নামে পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন। এবং অ্যাসিরীয় সভ্যতার অবদানটা কি? যে বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করেন এবং পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করেন। আর ক্যালডিয় সভ্যতার নিদর্শন তো আমরা দেখলামই। এখন আসেন মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতার মূল প্রাণকেন্দ্র কোথায় ছিল? এটা হচ্ছে নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে। কিসে? নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে। নীল নদ। আচ্ছা, এখানে দেয়া আছে যে এটি নীল নদের অববাহিকা অঞ্চলে গড়ে ওঠে। ওকে। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরের সভ্যতাকে বলেছিলেন নীল নদের দান। তাহলে নীল নদের দান কে বলছে?
যে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস, তাই না? তাহলে মিশরীয় সভ্যতাকে বলা হয় কি নীল নদের দান। এই সভ্যতার প্রথম ফারাও ছিল, প্রথম ফারাওর অধীনে সুসংগত রূপ লাভ করে। ফারাও কারা? ফারাও হচ্ছে মিশরীয় রাজাদেরকে বলা হয় ফারাও। ফারাও হচ্ছে কি মিশরীয় রাজা। মিশরীয় রাজাদেরকে বলা হয় কি ফারাও। মিশরীয় রাজাদেরকে বলা হয় ফারাও। ওকে। তো প্রথম ফারাও বা প্রথম রাজা, তার অধীনে এই সভ্যতাটা সুসংহত রূপ লাভ করে। ওকে। তো ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় মিশরীয়দের। তাহলে মিশরীয়দের বলা হয় কি ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা। মিশরের নামটা যদি আমরা স্মরণ করি, তাহলে প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে পিরামিড। তো মিশরীয় সভ্যতার বা পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে কি মিশরীয় পিরামিড। তাহলে পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি মিশরীয় পিরামিড। মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো ফারাও খুফুর পিরামিড। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি? ফারাও খুফুর পিরামিড। তাহলে মিশরীয়দের হচ্ছে সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি? মিশরীয় পিরামিড। বা পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি? পিরামিড। আর মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি? ফারাও খুফুর পিরামিড। ফারাও হলো মিশরীয়দের রাজাদের নাম, এটা বলছি অলরেডি। তাদের লিখন পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স। মিশরীয়দের লিখন পদ্ধতি কি? হায়ারোগ্লিফিক্স। এর অর্থ হচ্ছে কি পবিত্র লিপি। তাহলে মিশরীয়দের লিখন পদ্ধতি কি? হায়ারোগ্লিফিক্স। তাহলে আমি যদি বলি সুমেরীয়দের লিখন পদ্ধতি কি ছিল? সুমেরীয়দের লিখন পদ্ধতি কি ছিল? সুমেরীয়দের লিখন পদ্ধতি কি? কিউনিফর্ম। কিউনিফর্ম। এভাবে যদি আপনি রিলেট করে করে পড়েন, তাহলে দেখবেন যে আপনার জিনিসগুলো অনেক দ্রুত মনে থাকবে, হ্যাঁ, এবং সহজে ভুলবেন না। তাহলে সুমেরীয়দের লিখন পদ্ধতি কি ছিল? কিউনিফর্ম। কিউনিফর্ম লিপিতে সবচেয়ে যেই মহাকাব্য ছিল, বড় মহাকাব্য, সেটা হচ্ছে গিলগামেশ। আর মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক্স। এর অর্থ হচ্ছে পবিত্র লিপি। তাহলে মেসোপটেমীয় সভ্যতার যে মেসোপটেমীয় ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার অর্থ কি ছিল? এই ওয়ার্ডটার অর্থ ছিল দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। ঠিক আছে। তো তারা হচ্ছে লেখার জন্য কি করত? প্যাপিরাস নামক নলখাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে কাগজ তৈরি করত। অর্থাৎ তারা যে লেখালেখি করত, সে লেখালেখিটা করতো কিসে? একটা কাগজে। সে কাগজটা কি দিয়ে তৈরি? একটা বাকল দিয়ে তৈরি। কি গাছের বাকল দিয়ে তৈরি? প্যাপিরাস নামক নলখাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে তৈরি। তারা হচ্ছে এই যে 12 মাসে বছর, 30 দিনে মাস এবং 365 দিনে বছর গণনা শুরু করে। তাহলে দিন এবং সপ্তাহের এই কাহিনীটা করছে হচ্ছে কারা? ক্যালডিওরা। আর মাস এবং বছরের কাহিনী করছে হচ্ছে কে? মিশরীয়রা। ওকে। তারা হচ্ছে একেশ্বরবাদী ধর্মে বিশ্বাসী ছিলেন। ওকে। এখন আসেন সিন্ধু সভ্যতা, আমাদের উপমহাদেশের সভ্যতা। এটা হচ্ছে ব্রোঞ্জ বা তাম্রযুগের সভ্যতা ছিল। ব্রোঞ্জ বা তাম্রযুগের সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রথম সভ্যতা। তাহলে ভারতীয় উপমহাদেশের প্রথম সভ্যতা কি? মিশরীয় সভ্যতা। এটা কি? নাম থেকেই বুঝতেছি এটা কি সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠছিল। এবং এর প্রধান কেন্দ্র ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র ছিল কি? হরপ্পা ও মহেঞ্জোদারো। তো এই সভ্যতাটা যখন গড়ে ওঠে, তখন এই উপমহাদেশের নেতৃত্ব ছিল দ্রাবিড় জাতি। তাহলে অবশ্যই এই সভ্যতার প্রতিষ্ঠাতা হবে কি? দ্রাবিড় জাতিরা, তাই না? তো দেখেন, বলছে হরপ্পা নগরীর বর্তমান অবস্থান হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। তো দেখেন হরপ্পা, তাই না? হরপ্পা আমি এভাবে মনে রাখতাম আর কি, হরপ্পা আর পাকিস্তান, পাকিস্তান, পাঞ্জাব। পাঞ্জাব দেখেন, সব জায়গায় শুধু কি এভাবে মনে রাখতাম যে হরপ্পা, পাকিস্তান, পাঞ্জাব। অর্থাৎ হরপ্পার সাথে পাকিস্তানের পাঞ্জাবের একটা সম্পর্ক আছে দিয়ে, তাই না? তাহলে হরপ্পা নগরীর অবস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, এবং মহেঞ্জোদারো, যার অবস্থান হচ্ছে পাকিস্তানের সিমু প্রদেশে। ওকে। এবং এই মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ঢিবি বা মৃতের টিবি, যাই বলেন আর কি। ঠিক আছে। এই সভ্যতার প্রধান অবদান হচ্ছে ওজন পরিমাপের জন্য বাটখারা ব্যবহার। ঠিক আছে। তাহলে সিন্ধু সভ্যতার প্রধান অবদান কি? ওজন পরিমাপের জন্য বাটখারা ব্যবহার। তাদের নিদর্শন হচ্ছে সিলমোহর, পয় নিষ্কাশন ব্যবস্থা। তাহলে সিন্ধু সভ্যতার অর্জনগুলো কি কি বা তাদের অবদান কি? বাটখারা, বাটখারা, তারপরে হচ্ছে কি সিলমোহর, সিলমোহর, এবং কি পয় নিষ্কাশন ব্যবস্থা। তাহলে আমি যদি বলি যে এভাবে যদি একটু রিলেট করার ট্রাই করি যে 30 দিনে মাস,
এবং 12 মাসে বছর, এটা কাদের অবদান? এটা কারা তো আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে মিশরীয়রা, তাই না? মিশরীয়রা। এভাবে একটা যখন করবেন আরেকটা কি একটু রিকল করার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো মনে থাকবে এভাবে। তাহলে এটা আবিষ্কার হয় কত সালে? 1922 সালে। এবং মতান্তরে কেউ কেউ বলে যে এটা 1921 সাল। তো অপশনে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আবিষ্কার করে আলেকজান্ডার ক্যানিং এবং হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, এই সভ্যতা আবিষ্কার করেন। তাহলে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? আলেকজান্ডার ক্যানিং এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে বলেন তো যে ক্যালডীয় সভ্যতার আবিষ্কারক কে? ক্যালডীয় সভ্যতার আবিষ্কারক কে? ক্যালডীয় ক্যালডীয় সভ্যতার আবিষ্কারক কে? ক্যালডীয় সভ্যতার আবিষ্কারক হচ্ছে সম্রাট নেবুচাঁদ নেজার। নেবুচাঁদ নেজার। ওকে। আর যদি বলি বেবিলনীয় সভ্যতার আবিষ্কারক কে? ব্যাবিলনীয় সভ্যতার আবিষ্কারক কে? এটা হচ্ছে কে? আবিষ্কারক বা প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে হাম্বুরাবি। এমোরাইট জাতির নেতা হাম্বুরাবি। এভাবে একটু রিলেট করে পড়ার ট্রাই করবেন। ওকে। আচ্ছা, তাহলে সিন্ধু সভ্যতার মানে নিদর্শনগুলো কি? বাটখারা, সিলমোহর এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। ফিনিশীয় সভ্যতা, এটা হচ্ছে এই যে লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে গড়ে ওঠে। তাহলে ফিনিশীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে? লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে। তারা প্রথম 22টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন। তাহলে 22টি ব্যঞ্জন বর্ণ কাদের অবদান? ফিনিশীয় সভ্যতার অবদান। তারপর আসেন পারস্য সভ্যতা। এই পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান। পারস্যের বর্তমান নাম কি? ইরান। এই ইরান নামটা তারা ধারণ করে হচ্ছে 1935 সালে। এই ইরান নামটা তারা ধারণ করে কবে? 1935 সালে। তাহলে পারস্য সভ্যতার অপর নাম হচ্ছে একমেনিদ সভ্যতা। এদের বর্তমান নাম হচ্ছে ইরান। পারস্যের ধর্মগুরু ও দার্শনিক ছিলেন জরথ্রুস্ট, এবং তার প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে জরথ্রুস্টবাদ। তাদের রাজধানী ছিল পার্সেপোলিস। ওকে। তাহলে আমরা কি বলতে পারি? পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান, যারা ইরান নাম ধারণ করে হচ্ছে 1935 সালে। এবং এদের এই সভ্যতার, পারস্য সভ্যতার অপর নাম হচ্ছে একমেনিদ সভ্যতা। তাদের ধর্মগুরু ছিল কে? জরথ্রুস্ট। ওকে, এবং রাজধানী ছিল পার্সেপোলিস। তারপরে আসেন হচ্ছে হিব্রু সভ্যতা। হিব্রু হচ্ছে একটা কি ভাষা? সেমেটিক ভাষা। তো এই হিব্রু সভ্যতাটা হচ্ছে প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাহলে হিব্রু সভ্যতা যেহেতু একটা সেমিটিক ভাষা এবং বর্তমানের ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর, তাহলে ইসরায়েলটা তো ওই জেরুজালেমের ওইদিকেই প্রতিষ্ঠিত, তাই না? তাইলে আমরা কি বলতে পারি যে হিব্রু সভ্যতাটা হচ্ছে বর্তমান যে প্যালেস্টাইন, ইসরায়েল, ওই অঞ্চলে গড়ে উঠছিল। ঠিক আছে। তাহলে হিব্রু কি একটা সেমিটিক ভাষা, এবং ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর। তারপর আসেন হচ্ছে চৈনিক সভ্যতা বা চীনের যে সভ্যতাটা গড়ে উঠছে, এটা কি তাম্র বা ব্রোঞ্জ যুগের সভ্যতা আমরা বলি। তো চৈনিক সভ্যতা মোটামুটি তিনটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। তিনটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। একটা হচ্ছে হোয়াংহো, একটা হচ্ছে ইয়াংসিকিয়াং, এবং একটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। তাহলে তিনটি অঞ্চলে চৈনিক সভ্যতা গড়ে ওঠে। প্রথমটি কি? হোয়াংহো নদীর তীরে। দ্বিতীয়টি হচ্ছে ইয়াংসিকিয়াং নদীর তীরে। এবং তৃতীয়টি হচ্ছে দক্ষিণ চীন সাগরে গড়ে উঠছে। তাহলে আমি ভাবে মনে রাখতাম যে চৈনিকে এখানে আছে কয়টা? তিনটা। তিনটা কি আছে? লেটার আছে না? তো তিনটা লেটারে তিনটা অঞ্চল আমি এভাবে মনে রাখতাম আর কি। আমার জন্য যেভাবে সুবিধা হতো আমি সেভাবে মনে রাখতাম। তো হোয়াংহো, ইয়াংসিকিয়াং এবং দক্ষিণ চীন সাগর। তো মনুষ্য নির্মিত বা মানুষ মানুষ দ্বারা নির্মিত সর্ববৃহৎ স্থাপনা হচ্ছে চীনের মহাপ্রাচীর, যার উচ্চতা হচ্ছে 5 থেকে 8 মিটার, এবং এদের দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। তো এটা হচ্ছে মানুষের মুখে কথিত আছে যে চাঁদ থেকে চীনের মহাপ্রাচীর দেখা যায়। তাহলে চিন্তা করেন এটা হচ্ছে কত বড় একটা প্রাচীর। তো চীনের রাজাদের বলা হয়তো সন অফ গড, অর্থাৎ গডের সন্তান। চীনের রাজাদেরকে বলা হয়তো গড অফ সন অফ গড। তো চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকের নাম কি? কনফুসিয়াস। চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকের নাম কি? কনফুসিয়াস। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো চীনের প্রাচীন সমরবিদ এবং দার্শনিক সুন জু, উনার রচিত যুদ্ধবিদ্যার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ কি? দ্য আর্ট অফ ওয়্যার। আপনারা ইউটিউবে দ্য আর্ট অফ ওয়্যার সম্পর্কে যে টিউটোরিয়াল গুলো আছে এগুলো একটু দেখার ট্রাই করবেন, যে কত বছর, কয়েকশো বছর আগে এটা রচনা করছে, কিন্তু এটা এখনো বর্তমান বিশ্বে কতটা প্রাসঙ্গিক। ঠিক আছে।
তো আমরা চৈনিক সভ্যতায় কি কি জানলাম, যে চৈনিক সভ্যতা মূলত তিনটা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে। একটা হচ্ছে হোয়াংহো নদী, একটা হচ্ছে ইয়াংসি কিয়াং নদী, আর একটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। এবং চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 21,000 সামথিং কিলোমিটার, এবং এর উচ্চতা হচ্ছে 5 থেকে 8 মিটার। এবং চীনের রাজাদের বলা হয় সন অফ গড। এদের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকের নাম কনফুসিয়াস, এবং সুনজু কর্তৃক একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। তারপরে আসেন মায়া সভ্যতা। তো মায়া সভ্যতা দেখেন দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকাতে এটা প্রতিষ্ঠিত ছিল। তো এই যে মায়ার আর হচ্ছে মেক্সিকোর মধ্য আমেরিকার আমি এইভাবে মনে রাখতাম আর কি। তাহলে মায়া সভ্যতা কোথায়? মেক্সিকো, মধ্য আমেরিকা, কি হন্ডুরাস, গুয়েতেমালা, বেলিজ এবং এল সালভাদর, এই টাইপের অঞ্চলে গড়ে ওঠে। তো মায়া সভ্যতার ক্যালেন্ডারের নাম ছিল হাব। হাব অনুযায়ী হচ্ছে 20 দিনে মাস এবং 18 মাসে বছর হইতো। তাহলে মায়া সভ্যতা কোথায়? মেক্সিকো এবং মধ্য আমেরিকায় গড়ে উঠছে, মধ্য আমেরিকা স্পেশালি হন্ডুরাস, গুয়েতেমালা, বেলিজ, এই অঞ্চলগুলোতে। এবং মায়া সভ্যতার ক্যালেন্ডারের নাম হচ্ছে হাব। হাব অনুযায়ী হচ্ছে কত? 20 দিনে মাস এবং 18 মাসে বছর হয়। এখন আসেন গ্রিক সভ্যতা। এটা বেশ ইম্পর্টেন্ট একটা সভ্যতা, এটা পরীক্ষায় আসার মতো। তাহলে গ্রিক সভ্যতা, গ্রিক দেশটি অ্যাড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। তাহলে গ্রিক সভ্যতা হচ্ছে তিনটা সাগর দ্বারা পরিবেষ্টিত, এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর। তাহলে গ্রিক সভ্যতা আমরা দেখতেছি তিনটা সাগর দ্বারা পরিবেষ্টিত। আমরা কি দেখছিলাম যে আমাদের চৈনিক সভ্যতা তিনটা অঞ্চলে গড়ে উঠছে। একটা কি? হোয়াংহো, ইংসিকিয়াং এবং কি আর একটা দক্ষিণ চীন সাগর। তাহলে দেখেন, আর গ্রিক সভ্যতা তিনটা সাগরকে কেন্দ্র দ্বারা পরিবেষ্টিত, তাহলে এটা কি? অ্যাড্রিয়াটিক, ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর। এখন এটাকে আমি বলতেছি হচ্ছে গ্রিক সভ্যতা গড়ে উঠছে ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। গ্রিক সভ্যতার সাথে হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতির নাম জড়িত। এখন এই হেলেনিকটা গড়ে উঠছে এথেন্সকে কেন্দ্র করে। কি? এথেন্সকে কেন্দ্র করে। আর হেলেনিস্টিক সংস্কৃতি গড়ে উঠছে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে। আলেকজান্দ্রিয়া। ওকে। তাহলে গ্রিক সভ্যতা হচ্ছে মূলত কি? হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতির দ্বারা গঠিত হয়েছে। এবং হেলেনিক সংস্কৃতিটা গড়ে হয়েছে এথেন্সকে কেন্দ্র করে, আর হেলেনিস্টিক সংস্কৃতি গঠিত হয়েছে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে। এখন এই যে হেলেনীয় সভ্যতা, এই হেলেনীয় সভ্যতাকে কেন্দ্র করে যেহেতু গ্রিক সভ্যতাটা গড়ে উঠছে, তাহলে হেলেনীয় সভ্যতার দেশ বলা হয় কাকে? এটা বলা হচ্ছে গ্রিসকে। ওকে। গ্রিক সভ্যতার সামরিক নগর রাষ্ট্র হচ্ছে স্পার্টা, এবং গণতান্ত্রিক নগর রাষ্ট্র ছিল অ্যাথেন্স। তাহলে সামরিক নগর রাষ্ট্রকে স্পার্টা। তাহলে দেখেন যে সামরিকের স্পার্টার স, আমি ভাবে মনে রাখতাম আর কি। তাহলে আরেকটা কি? গণতান্ত্রিক নগর রাষ্ট্র হচ্ছে অ্যাথেন্স। তাহলে একটা হচ্ছে সামরিক রাষ্ট্র আর একটা হচ্ছে নগরিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে সামরিকটা হচ্ছে কি? স্পার্টা, এবং গণতান্ত্রিক নগর রাষ্ট্র কি? অ্যাথেন্স। এবং এই দুইটা রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এটার নাম হচ্ছে কি? পেলোপনেশীয় ওয়ার বা পেলোপনেশীয় যুদ্ধ। ওকে। এখন এই যে কি বলছে, হেলেনিক সংস্কৃতি গড়ে উঠছিল এথেন্সকে কেন্দ্র করে, এটা তো বলছি অলরেডি। আর প্রাচীন গ্রিসে যুক্তিবাদী দার্শনিকদের কি বলা হতো? সোফিস্ট। তাহলে এই যে যে যুক্তিবাদী দার্শনিক, এদেরকে কি বলা হয়তো? এদেরকে বলা হয়তো সোফিস্ট। ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম? চৈনিক সভ্যতা যেমন তিনটা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠছিল, একটা হচ্ছে হোয়াংহো, ইনসিকিয়াং এবং কি দক্ষিণ চীন সাগর। অনুরূপভাবে গ্রিক সভ্যতাও তিনটা সাগর দ্বারা পরিবেষ্টিত ছিল। এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর। তবে ভূমধ্য সাগরটাই ছিল মূলত গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দু। তো এইখানে দুটা সংস্কৃতি জড়িত, একটা হচ্ছে হেলেনিক আর একটা হচ্ছে হেলেনিস্টিক। হেলেনিক হচ্ছে এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠছে, আর হেলেনিক সংস্কৃতি হচ্ছে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠছে। এদের দুইটা নগর রাষ্ট্র ছিল, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে এথেন্স। স্পার্টা ছিল সামরিক নগর রাষ্ট্র, এথেন্স ছিল কি? গণতান্ত্রিক নগর রাষ্ট্র। এবং এদের মধ্যে যে যুদ্ধটা সংঘটিত হয় এদেরকে বলা হয় পেলোপনেশীয় যুদ্ধ বা পেলোপনেশীয় ওয়ার। এবং এদেরকে বলা হয়তো, এদের দার্শনিকদের বলা হয়তো সোফিস্ট। পৃথিবীর প্রাচীন মানচিত্র অঙ্কন করেন কারা? তারা। খ্রিস্টপূর্বে 776 অব্দে গ্রিসের অলিম্পিয়া শহরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তো এই অলিম্পিক গেমসটা কিন্তু নাম হয় এই অলিম্পিয়া শহরের নাম অনুসারে। তাহলে যদি আমি বলি আহ অলিম্পিক গেমস সর্বপ্রথম অনুষ্ঠিত হয় কবে? খ্রিস্টপূর্ব 776 অব্দে। তো এই যে গ্রিক দার্শনিক, অনেক অনেক সময় প্রশ্ন আসে যে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল, এদের মধ্যে সম্পর্কটা কি? সক্রেটিসের স্টুডেন্ট হচ্ছে প্লেটো, প্লেটোর স্টুডেন্ট হচ্ছে
অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট হচ্ছে, এস দ্বারা স্টুডেন্ট বলেছি, এর স্টুডেন্ট হচ্ছে আলেকজান্ডার। এখন যদি বলেন যে আলেকজান্ডারের টিচারকে, আলেকজান্ডারের টিচার হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের টিচারকে, অ্যারিস্টটলের টিচার হচ্ছে প্লেটো, এবং প্লেটোর টিচারকে, প্লেটোর টিচার হচ্ছে সক্রেটিস। তার মানে এই যে দার্শনিক যারা আছে, তাহলে সব দার্শনিকের গুরু আমরা বলতে পারি কাকে? সক্রেটিসকে, তাই না? তাহলে দেখেন, এভাবে মনে রাখবেন, স্পা, স্পা, SP, স্পা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। ওকে। তো সক্রেটিসের কিছু বিখ্যাত উক্তি ছিল যে নো দাই সেলফ, ভার্চু ইজ নলেজ। ওকে। ওনাকে বলা হয় দর্শনের জনক, এবং তাকে হেমলক পানে হত্যা করা হয়। তো তাকে কিভাবে হত্যা করা হয় সেটা আমরা অন্য একটা পর্বে দেখব। তো প্লেটোর একটা বিখ্যাত গ্রন্থ ছিল দ্য রিপাবলিক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একাডেমিয়া নামে তার একটা দর্শনের স্কুল ছিল। তাহলে একাডেমিয়া নামে দর্শনের স্কুল ছিল কার? প্লেটোর। অ্যারিস্টটলকে বলা হয় কি রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এবং যুক্তিবিদ্যার জনক। তাহলে একটা মানুষ চিন্তা করেন যে কতটা ট্যালেন্টেড হইলে একই সাথে রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এবং যুক্তিবিদ্যার জনক হইতে পারে। তার মানে এই তিনটা ফিল্ডে সে কি পরিমাণ অবদান রাখছে, যার জন্য তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। ঠিক আছে। তো আমরা হচ্ছে গ্রিক সভ্যতা সম্পর্কে জানলাম। এখন দেখেন, এই যে আমাদের যে অ্যারিস্টটল, তার একটা বিখ্যাত গ্রন্থ কি? দ্য পলিটিক্স। এবং ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান কোথায় অবস্থিত? বর্তমান তুরস্কে অবস্থিত। এটা কিন্তু সম্ভবত 46-এ আসছিল, 46 BCS আসছিল, এবং এর আগে মনে হয় 14 BCS না কততম BCS যেন আসছিল। যে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী যেটা ধ্বংস হয়ে গেছে, এটা বর্তমান কোথায় অবস্থিত? তো দেখেন, সফোক্লিস ছিল গ্রিসের বিখ্যাত নাট্যকার। তার রচিত নাটকের নাম হচ্ছে রাজা ইডিপাস। তাহলে রাজা ইডিপাস, এই নাটকটা কে লেখছেন? সফোক্লিস। সফোক্লিস। ওকে। তারপর আসেন অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক সভ্যতা গড়ে উঠছে মেক্সিকো এবং গুয়েতেমালায়। ঠিক আছে। মধ্য আমেরিকার দেশ মেক্সিকো এবং গুয়েতেমালা, এটার কোনো বিশেষ অবদান নাই, যার কারণে আমরা অবদান লিখি নাই। তাহলে অ্যাজটেক সভ্যতা কোথায় গড়ে উঠছে? মধ্য আমেরিকার মেক্সিকো এবং গুয়েতেমালা। আর মায়া সভ্যতা কোথায় গড়ে উঠছিল? মায়া সভ্যতা এটাও কিন্তু মেক্সিকো এবং মধ্য আমেরিকার একটা, মেক্সিকো এবং মধ্য আমেরিকায়, তাই না? এবং হচ্ছে মধ্য আমেরিকায়, আমি আর লিখলাম না। ইনকা সভ্যতা হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরুতে। ইনকা সভ্যতা কোথায়? দক্ষিণ আমেরিকার পেরু শহরে গড়ে ওঠে। তো এই যে মাচু পিচু নগরী ছিল ইনকা সভ্যতার নিদর্শন। তাহলে মাচু পিচু নগরী কোন সভ্যতার নিদর্শন? ইনকা সভ্যতার নিদর্শন। এই ইনকা সভ্যতাটা স্থায়ী ছিল 1438 থেকে 1533 সাল পর্যন্ত। অর্থাৎ আমরা যদি বলি শতকের দশকের হ্যাঁ, শতকের হিসাবে যদি বলি, তাহলে 15 শতক থেকে 16 শতক পর্যন্ত। 15 শতক থেকে 16 শতক পর্যন্ত। 16 শতক পর্যন্ত। ওকে। তাহলে মায়া সভ্যতা হচ্ছে মেক্সিকো এবং মধ্য আমেরিকার হন্ডুরাস, গুয়েতেমালা, বেলিজ এই টাইপের অঞ্চলে। অ্যাজটেক সভ্যতা কোথায়? মেক্সিকো এবং গুয়েতেমালা অঞ্চলে। এবং ইনকা সভ্যতা কোথায়? দক্ষিণ আমেরিকার পেরুতে। এখন আসেন রোমান সভ্যতা। দেখেন, আমরা এতক্ষণ যা যা দেখছি তার ম্যাক্সিমাম হচ্ছে কি নদীকেন্দ্রিক সভ্যতা বা নদীমাতৃক সভ্যতা। এটা কি? এটা হচ্ছে নদীকেন্দ্রিক সভ্যতা ছিল না, এটা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে। এটা নদীকেন্দ্রিক সভ্যতা ছিল না, এটা কি? নগর কেন্দ্রিক সভ্যতা। তো এটার নাম রোমান সভ্যতা কেন হইলো, বা কেন এটা নাম করার ইতিহাসটাই কি? যে ল্যাটিনদের রাজা ছিলেন কি? রোমিউলাস। তো এই রোমিউলাস থেকে মূলত এই সভ্যতার নামকরণ করা হয় হচ্ছে, বা এই যে নগরীটা, এই নগরীর নামকরণ করা হয় কি? রোম। রোমিউলাস থেকে রোম। তো এই রোম থেকেই হচ্ছে মূলত রোমান সভ্যতা আর কি। তাদের বিশেষ অবদান ছিল আইন প্রণয়নে। ঠিক আছে। তারা আইনগুলোকে 12টি কাঠির ফলকে খোদিত করে ঝুলিয়ে রাখতো। 12টি কাঠির ফলকে খোদিত করে ঝুলিয়ে রাখতো। এগুলাকে বলা হয়তো 12 বিধি বা দ্য 12 টেবিলস। এটাও মনে হয় 46 আসছিল, যে 12 টেবিল বা 12 বিধি, এটা কোন সভ্যতার নিদর্শন, বা এটা এটা কি বলা হয়? এটাকে বলা হয় রোমান আইনের ভিত্তি। 12 টেবিলকে বলা হয় কি? রোমান আইনের ভিত্তি। ওকে। তাহলে রোমান সভ্যতাটা কি? রোম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাদের বিশেষ অবদান ছিল আইন প্রণয়নে, এবং তারা 12টি কাঠির ফলকে খোদিত করে এই আইনগুলো ঝুলায় রাখতো, যাকে বলা হয় দ্য লস অফ দ্য 12 টেবিল বা 12 বিধি। এটাকে রোমান আইনের ভিত্তি বলা হয়। তো বলেন তো, এই যে হাম্বুরাবি কোড, হাম্বুরাবি কোড মনে আছে? হাম্বুরাবি হাম্বুরাবি কোড কোন সভ্যতার নিদর্শন?
এটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শন। এটাকে বলা হয় পৃথিবীর প্রথম প্রাচীন আইন সংকলন। ওকে। তো রোমান সভ্যতার জনপ্রিয় মতবাদ হলো কি স্টোইসিজম বা স্টোইকবাদ। এবং ইনিড যে মহাকাব্য এটা রচনা করেন রোমান কবি ভার্জিল। ভার্জিলের ইনিড এটা কিন্তু খুব ফেমাস একটা মহাকাব্য। তো এতটুকুই ছিল আজকের ক্লাসে। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। ক্লাসটা কেমন লাগছে একটু কাইন্ডলি জানাবেন, এবং আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, এবং আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।